আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসির ছোট ভাই বাপুরা, আমরা আজ বোটানির সপ্তম অধ্যায় বা তোমাদের যে অতি গুরুত্বপূর্ণ এবং তুলনামূলক কঠিন একটা অধ্যায় নগ্নবীজ ও আবৃতি বীজ আজ কমপ্লিট করব। আমরা অধ্যায়টা মূলত একাডেমিকের জন্য সাজিয়েছি। খুব বেসিক মানে ক্লিয়ার করে পড়বো আর কি, আমরা বেসিক টু অ্যাডভান্স। ওকে, যেন আমাদের এই অধ্যায় থেকে অনেক এমসিকিউ পড়া, যদিও আমরা চেষ্টা করবো যেন সবচেয়ে কম মুখস্থ করে এই অধ্যায়টা কমপ্লিট করা যায়। যথেষ্ট বেশি বা যতটুকু সর্বোচ্চ যতটুকু কনসেপ্ট মুখস্থ করা যায়, মানে কনসেপ্ট বোঝা যায়, আমাদের মুখস্থ করার প্রেশারটা যেন কমানো যায়, আমরা এই চেষ্টা করব। ওকে, তাহলে আমরা মূলত আজকে যে আলোচনা করব এই আলোচনায় আমাদের বইয়ের কোনো পেজ কভার হবে না, আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক কমপ্লিট করব বা কনসেপ্ট বুঝবো। এই টপিকটা পড়লে এই অধ্যায়টা পড়তে সহজ হবে। এর সাথে সাথে আমাদের দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন, সেটা পড়তে অনেক সহজ হবে আর কি, এই জন্য পড়া। আমরা আগামী ক্লাস থেকে মেন বই থেকে পড়বো ইনশাল্লাহ, মেন বই টপিকগুলো কমপ্লিট করবো। এটা এক্সট্রা একটা টপিক বাট খুব ইম্পর্টেন্ট তোমার এমনিতে জানার জন্য আর কি। দেখো, নগ্ন বীজি আর হচ্ছে আবৃত বীজি। নগ্ন আর আবৃত এই দুইটা ওয়ার্ড আমরা খুব ভালোভাবেই জানি, তাই না? বীজ কথার মানেও আমরা জানি, কিন্তু এই দুইটা ওয়ার্ডের ভিতরে একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মেসেজ যে শব্দাংশটুকু দিচ্ছে তোমাকে, সেটা হচ্ছে বীজ। এই বীজ দ্বারা দেখো তো, নগ্ন বীজই মানে বীজটা কি থাকবে? নগ্ন থাকবে, উলঙ্গ থাকবে, সরি মানে আশেপাশে কি থাকবে না, কোনো কভারিং থাকবে না, তাই তো? আবৃত বীজের ক্ষেত্রে বীজটা কোনো কিছুর ভিতরে গোপন থাকবে, এটা কভারিং এর ভিতরে, সেটা ফলের ভিতরে স্পেশালি গোপন থাকে। তাহলে এটা হলো নগ্ন বীজ আর আবৃত বীজ। এখন প্রশ্ন আমাদের, বীজ জিনিসটা কি? হোয়াট ইজ সিড বা বীজ, এই জিনিসটা কি? আমরা একেবারে সহজ খাঁটি বাংলা ভাষায়, যেহেতু এটা বইয়ের বাইরের টপিক বা বইয়ের টপিক না, তার মানে এখান থেকে প্রশ্ন আসবে না। সো আমরা জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য খাঁটি বাংলা ভাষায় জিনিসটা বোঝার ট্রাই করবো। উদ্ভিদের এমন একটা অংশ, বীজ হচ্ছে উদ্ভিদের এমন একটা অংশ যেখান থেকে বা যা রোপণে পরবর্তীতে ওইরকম একটা উদ্ভিদ তৈরি হয়। অর্থাৎ উদ্ভিদের এমন একটা অংশ যেখান থেকে কি করতে পারে, আরেকটা উদ্ভিদই তৈরি করতে পারে। আমরা এইটাকে বলতেছি বীজ। এই জিনিসটা আমরা বুঝি কি বীজ। অবাক মানে মজার বিষয় হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় মূলত, সেটা হচ্ছে এই বীজ সর্বপ্রথম আমাদের যে প্লান্ট কিংডম আছে, থেলোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপরে আমরা যে নগ্ন বীজি, আবৃত বীজি, তাই তো? দেখো, এই প্লান্ট কিংডমের সর্বপ্রথম বীজ তৈরি হয় নগ্ন বীজ উদ্ভিদে। অর্থাৎ বীজ এটা সর্বপ্রথম তৈরি হয় কোথায়? সর্বপ্রথম তৈরি হয় নগ্নবীজি উদ্ভিদে। সর্বপ্রথম তৈরি হচ্ছে কোথায়? নগ্নবীজি উদ্ভিদে। অর্থাৎ নগ্নবীজি উদ্ভিদের আগের যে উদ্ভিদগুলো ছিল, থেলোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, আমাদের পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ওকে, এই উদ্ভিদগুলো, এখানে কোনো বীজ তৈরি হয় নাই। তার মানে বীজ তৈরি হয় তুলনামূলক একটা উন্নত বৈশিষ্ট্য, তাই না? তুলনামূলক একটা উন্নত বৈশিষ্ট্য। আমরা এখানে আরেকটা ওয়ার্ড হাইলাইট করতে চাই, যে বীজ সর্বপ্রথম তৈরি হয়েছে আমরা বুঝলাম, সেটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদে। এখানে সর্বপ্রথম বীজটা তৈরি হয়েছে। ওকে, এখন তাহলে এর আগের যে উদ্ভিদগুলো ছিল, থেলোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারা কিভাবে বংশবৃদ্ধি করতো? সেখানে তো বীজ তৈরি হয় নাই। তাহলে তাদের যে রিপ্রোডাকশন বা সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি, সেটা তারা কিভাবে করতো, কার মাধ্যমে করতো? ওকে, করা তো লাগতো অবশ্যই। সেটা হচ্ছে স্পোরের মাধ্যমে। আমরা যদি পাশের চিত্রটা এখানে লক্ষ্য করি, স্পোর। এখন কোশ্চেন আসবে, স্পোর এই জিনিসটা আসলে কি? আমাদের পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, দুই অধ্যায় খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছে। যেহেতু আমাদের শর্ট সিলেবাসে অধ্যায়টা নাই, তার মানে আমরা এটার সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আমাদের নাই। আমি একেবারে সহজ করে যদি বলি, স্পোর হচ্ছে সিঙ্গেল সেল বিশিষ্ট। স্পোর হচ্ছে সিঙ্গেল সেল বিশিষ্ট ছোট ছোট অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যা পুনরায় একটা উদ্ভিদ তৈরিতে সক্ষম। অর্থাৎ তুমি দেখো, এই ফার্নের যে পাতা, একটা ফার্ন গাছ, তুমি যদি লক্ষ্য করো, এটা হচ্ছে একটা ফার্ন গাছ। এই ফার্ন গাছের পাতার কিনারা থেকে সোরাই তৈরি হয়, একেবারে সোরাই। হ্যাঁ, সোরাই মূলত তোমার এক্ষেত্রে অনেক স্পোর থাকে সোরাইয়ের ভিতরে। ওকে, এই স্পোরগুলো যেখানে পতিত হয়, পাতা থেকে মাটিতে যেখানে পতিত হয়, সেখানে একটা নতুন উদ্ভিদের গঠন দেখা যায়। আমরা সেটাকে বলতেছি প্রোথেলাস। ওকে, দেখো কি বলা হয়, এটা মাতৃ উদ্ভিদ আর যে গঠনটা তৈরি হয়েছে প্রোথেলাস, এটা মানে টোটালি আলাদা আর কি। ওকে, এই প্রোথেলাসের ভিতরে আবার গ্যামেট তৈরি হয়।
প্রোথ্যালাসের ভিতরে আবার দুই ধরনের গেমেট তৈরি হয়, তাদের মিলনের ফলে জাইগোট তৈরি হয় এবং সেই জাইগোট থেকে পুনরায় গাছ তৈরি হয়। আমরা সেটাকে বলতেছি আগের যে উদ্ভিদটা ম্যাচিউর ফার্ন। ওকে, এখন দেখো মূলত এই স্পোরের মাধ্যমে আগে উদ্ভিদগুলো বংশবৃদ্ধি করতো। এক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। স্পোর হইতেছে একটা সিঙ্গেল সেলের, একেবারে ক্ষুদ্র, তার মানে এর বাইরে প্রটেক্ট করার মতো কিছু নাই, অর্থাৎ প্রতিকূল পরিবেশে স্পোর টিকে থাকার মতো কোনো সুযোগ নাই। আবার স্পোর যেহেতু ফার্ন গাছ বা আগের গাছগুলো যেহেতু ছোট ছোট ছিল, থেলোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই স্পোরগুলো কি করতেছে, যেহেতু স্পোর এই গাছের মানে গাছ থেকে বা এই ফার্ন পাতাগুলো থেকে যেখানে পড়তেছে সেখানে গাছ তৈরি করতেছে বা প্রোথ্যালাস তৈরি করতেছে, তার মানে গাছের বা এই ফার্নের খুব বেশি দূরে এগুলো বিস্তৃত হবে না। অর্থাৎ স্পোরগুলোর কারণে স্পোরগুলো এই গাছগুলোর নিকটেই পতিত হওয়ার কারণে ঝোপ মেরে দেখবে মানে যেখানে ফার্ন আছে তার চতুর্দিকে শুধু ফার্নই থাকবে, তাই না, এমনটা হবে, এর বিস্তৃতি বেশি ঘটবে না। আর এর যেহেতু প্রোটেক্টিং কোনো কাভার নাই, এটাকে প্রোটেক্ট করা যাবে না স্পোর, এগুলো মূলত সমস্যা। তারপরে স্পোরের পরে যখন যেখানে গ্যামেট তৈরি হচ্ছে, শুক্রাণু নির্মাণ, তাদের মিলনের জন্য আবার ওয়াটারের প্রয়োজন পড়ে, এগুলো একটু ঝামেলা আছে আর কি। এই জন্য তোমার প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য আরেকটা আধুনিক কিছু উদ্ভব করছে, সেটাই মূলত হচ্ছে এই সিড বা বীজ। ঠিক আছে ভাই, সিড বা বীজ, অর্থাৎ আমরা বুঝতে পারছি সিড বা বীজ যাই হোক সেটা স্পোরের চাইতে অনেক উন্নত হবে, এটুকু তো আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারো এখানে। আমি একটা প্রশ্ন করবো ভাইয়া, নগ্নবীজি আর আবৃতবীজি এই দুইটা উদ্ভিদই সপুষ্পক উদ্ভিদ কিনা? স্পেসিফিক যদি প্রশ্ন করি সেটা হচ্ছে নগ্নবীজি সপুষ্পক কিনা। এই নগ্নবীজ উদ্ভিদটা কি সপুষ্পক নাকি অপুষ্পক, এটা আমাদের কমেন্টে একটু কষ্ট করে জানাবা। ওকে, আমরা তারপরে দেখব, এই প্রশ্নটা আমরা আলোচনা করে ফেলছি অলরেডি, যাদের বীজ হয় না তারা কিভাবে বংশ বৃদ্ধি করে, কিভাবে করতো, স্পোরের মাধ্যমে। ওকে, একেবারে এটা খুবই পুরাতন একটা পদ্ধতি, এখনো ফার্মরা এইভাবেই করে, মূলত আদি উদ্ভিদের বৈশিষ্ট্য এগুলো আর কি। তারপরে আমরা দেখি পরে বীজ কিভাবে তৈরি হয়, আমরা এই কনসেপ্টটা আমাদের একটু গ্যাদার করা লাগবে। বীজ কিভাবে তৈরি হয়, সহজ কথা ভাই, বীজ হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য, এটা একটা যৌন জননের মাধ্যমে তৈরি হয়, তার মানে এক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু, তাই না, এটার মিলন ঘটবে, অর্থাৎ ফার্টিলাইজেশন ঘটবে, এটা স্বাভাবিক বিষয়। এখন কিভাবে ঘটে আমরা একটু ছোট করে দেখবো, মূলত এটা ডিটেলসে পড়বো দশম অধ্যায়ে, আমাদের এখানে একটু লাগবে আর কি। দেখো তো ভাই, বীজ তৈরির ক্ষেত্রে এটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের যে ডিম্বক, এটা হচ্ছে তোমার আবৃতবীজি উদ্ভিদের ডিম্বক এটা। আর এই টোটাল স্ট্রাকচারটা এখান থেকে যদি আমরা দেখি, এই টোটাল যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে হলো ওভারি বা গর্ভাশয়। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে কি নেই, ওভারি বা গর্ভাশয় নাই। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে ওভারি বা গর্ভাশয় নেই। আমি একটু একটু প্রশ্ন করছিলাম, উত্তরটা আমি দিয়ে দিই, সেটা হচ্ছে এই নগ্নবীজি উদ্ভিদে ফুল হয় না। নগ্নবীজি উদ্ভিদে কি হয় না, এটা এখানে রেখে দিই, এটা অপুষ্পক জিজ্ঞেসছিলাম, সপুষ্পক কিনা, তাই না, আর আনসার হবে এটা সপুষ্পক না, এটা কি উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। অর্থাৎ নগ্নবীজ উদ্ভিদের কি হবে না, ফুল হবে না। আর গর্ভাশয় কার অংশ, ফুলের অংশ, যেহেতু ফুলই হয় না অর্থাৎ নগ্নবীজ উদ্ভিদের কি নাই, গর্ভাশয় নাই, ফলে এই ডিম্বকটা মুক্ত থাকে, মানে ডিম্বকটা আলাদা থাকে, বাহির থেকে দেখা যায়। আমরা এই জন্যই বলি যে নগ্নবীজি, বীজ বাহির থেকে দেখা যায়, তো ডিম্বকটা বাইরে দেখা যায়, বাইরে মুখটা কি থাকবে, একটু ওপেন থাকে। আমরা এই মুখটাকে বলতেছি মাইক্রোপাইল। এই যে ওপেন মুখটা আছে, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো এই অংশটা, এটাকে বলতেছি আমরা মাইক্রোপাইল। মাইক্রোপাইল, এই মাইক্রোপাইলদের মূলত কি হয় দেখো, এই শুক্রাণু মূলত ম্যাগাস্পোর আর কি, যেহেতু উদ্ভিদের একটা অংশ, তাই না, উদ্ভিদের শুক্রাণু কোথায় থাকবে, পরাগ রেণুতে, তাই না, পরাগ রেণুতে। এখন এই পরাগ রেণু, তাহলে তো এই নগ্নবীজ উদ্ভিদের পরাগ রেণু তৈরি করা লাগবে। এই পরাগ রেণুগুলো মূলত পরাগ, তাই না, একটা পোলেন, এইটা কোথায় আসবে, বাতাসের মাধ্যমে বাহিত হয়ে আসবে। অর্থাৎ তুমি যদি কোনো নগ্নবীজ উদ্ভিদের মাইক্রোস্পোর গুলো যদি একটু ঝাঁকি দেওয়া, ধুলার মতো উড়ে যাচ্ছে, ঘাসগুলো যদি বাতাসে ঝাঁকি পড়ে, বাতাস
যদি বাতাসের প্রেশার যদি বেশি থাকে, একটু ব্যাগ যদি বেশি হয়, তাহলে নগ্ন উদ্ভিদের যে পরাগরেণুগুলো আছে এগুলো ধুলার মতো উঠে থাকবে, খুব ঘন, অনেক দেখা যায় আর কি হলুদ বর্ণের। তাহলে দেখো ওই পরাগরেণুগুলো বাতাসের মাধ্যমে কোথায়, ওই গাছগুলোতে কি আছে, আবার এইরকম ডিম্বক আছে, অর্থাৎ ওই গাছগুলোর এরকম ডিম্বক আছে। এখন দেখো তো ওই পরাগগুলো আবার কি করবে, এইখানে পতিত হবে এই মাইক্রোপাইল থেকে একেবারে ভিতরের দিকে আসবে, পরের থেকে শুক্রাণু তৈরি হবে, সেই শুক্রাণুর যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা এই ডিম্বাণুর সাথে, তাই না, এদের সাথে মিলিত হওয়ার পর একটা কি তৈরি করবে, জাইগোট তৈরি করবে। সেম কেস এখানেও, জাস্ট প্রসেসটা একটু ভিন্ন, একই অবস্থা। এখানেও পরাগরেণু আসবে, এই পরাগরেণু গর্ভাশয়ের একেবারে যে অংশটা আছে স্টিগমা, এই অংশে পতিত হবে, স্টিগমা থেকে তারপরে স্টাইলের মাধ্যমে পোলেন টিউব তৈরি করবে, স্টাইলের মাধ্যমে ভিতরের দিকে প্রবেশ করবে, তারপরে ডিম্বাণুর সাথে মিলিত হবে, অর্থাৎ এক্ষেত্রেও কি তৈরি হবে, জাইগোট। দুইটার ক্ষেত্রে জাইগোট তৈরি হবে। এখন দেখো এই জাইগোটগুলো সেম কথা, এটা নগ্ন বীজের আবৃত বীজের প্রসেসটা মানে একটু ভিন্ন আর কি, পদটা ভিন্ন, প্রসেস একই, পদটা ভিন্ন। এখন তৈরি হওয়ার পর এখানে তৈরি হবে জাইগোট, ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। এই ক্ষেত্রে সেম, এই দুইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও জাইগোট, এটার ক্ষেত্রেও জাইগোট তৈরি হবে। অর্থাৎ সাপোজ ধরলাম একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়েছে, এই জাইগোট কি হবে, পরে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে, জাইগোট থেকে দুই গোষ্ঠী, একটা থেকে দুই গোষ্ঠী হবে, দুইটা থেকে চারটা, চার থেকে আটটা, 16টা, এরকম কোষ সংখ্যা বাড়তে থাকবে। অর্থাৎ এই জাইগোটের পরে কি গঠিত হয়, ভ্রূণ তৈরি হয় না, শুরুতে হয় জাইগোট। আমরা জাইগোটটা মূলত কোনটা, এইটা, আবার এটার ক্ষেত্রে এইটা জাইগোট। এই জাইগোট থেকে কি তৈরি হবে, মোরলার মাধ্যমে ভ্রূণ তৈরি হয় একটা পর্যায়ে, এই জাইগোট থেকে মোরলার মাধ্যমে তৈরি হবে ভ্রূণ। ভ্রূণ তৈরি হবে, ওকে। অর্থাৎ ভ্রূণ কথা মানে কি, ভ্রূণ তৈরি হওয়া মানে একটা নর্মাল একটা উদ্ভিদ যেরকম বৈশিষ্ট্য, মোটামুটি ওইরকম একটা বৈশিষ্ট্যের আসবে আর কি, খুব ক্ষুদ্র বাট ওইরকম বৈশিষ্ট্য দেখা যাবে, তাই না, এর কাছাকাছি বৈশিষ্ট্য থাকবে আর কি, এটাকে আমরা ভ্রূণ বলতেছি, যেটা বৃদ্ধি পেয়ে পেয়ে একটা উদ্ভিদ তৈরি হবে। এখন এখন কথা হচ্ছে এই ভ্রূণটা, এটা কিন্তু বীজের ভিতরেই আছে, তাই না, এই ভ্রূণটা কি সরাসরি বড় হয়ে যাবে, বীজ তো আমরা কি করি, সংরক্ষণ করি। সাপোজ তুমি ধানের কথা চিন্তা করো, ধান কাটার পর আমরা ধান শুকাই, অনেকদিন রাখি, যারা ওই ধান দিয়ে আবার পরবর্তীতে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় জ্বালা তৈরি করে আর কি, ধান গাছ, ছোটো ছোটো ধান গাছ তৈরি করে, ই করার পর, বপন করার পর ছোটো ছোটো ধান গাছ তৈরি হয়, ধান গাছের চারা যেটা বলা হয়, আমাদের এলাকায় জ্বালা বলা হয় আর কি। যাই হোক, ওইটা তৈরি হওয়ার আগে অনেক দিন আর কি সংরক্ষণ করা হয় না, সিমের বীজই বলো, তুমি যে কোনো দেখো বীজ, তুমি যে কোনো বীজ অনেকদিন সংরক্ষণ করা হয়, ওই সংরক্ষণ অবস্থায় কিন্তু কি ওই বীজগুলোর ভিতরে কি ছিল, ছোট ছোট ভ্রূণ থাকে না, ওই অবশ্যই থাকে, মানে সংরক্ষণ অবস্থায়, দীর্ঘদিন সংরক্ষণ অবস্থায় ওই বীজগুলোর ভিতরে ছোট ছোট ভ্রূণ থাকে, ওকে। ওই ভ্রূণ অবস্থায় আমরা এটাকে বলবো বীজ, এটা। এখন দেখো এক্ষেত্রে কোনো কি জাইগোট নয়, এক্ষেত্রে কোনো, এই বীজের ক্ষেত্রে কোনো কি থাকবে না, জাইগোট থাকবে না, বীজের ক্ষেত্রে বীজের একটা অংশে কি থাকবে, দেখো এখানে ভ্রূণ তৈরি হয়ে আছে, এই অংশটা একটা অংশ ভ্রূণ তৈরি করে থাকবে, আর এই বাকি অংশটা এটা একটা কাভারিং হবে, প্রটেক্টিং কাভার, ওকে। আমরা এটাকে লিভ, তোমার সিড কোট বলা হয়, সিড কোট। আবার এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তোমার টেস্টা, এটাকে তোমার লাগবে না আপাতত এই অধ্যায়ে, সিড কোট বলে, COAT, সিড কোট। এর আরেকটা নাম হলো টেস্টা। এর ভিতরের অংশটা, এই অংশটাকে বলা হবে ট্যাগম্যান, এই ভিতরের অংশটা আমরা দশম অধ্যায়ে পড়বো এটা। আর এই যে অংশটা আছে এটাকে বলা হয়, এই যে অংশটা, এটাকে বলা হয় কোটিলিডন। অনেক সময় এখানে অ্যান্ডোস্পার্ম থাকে, শস্য বা অ্যান্ডোস্পার্ম, তোমার এখন জানা লাগবে না, একটু পার্থক্য আছে, অ্যান্ডোস্পার্ম পুষ্টি যোগায় আর কি। এখন দেখো এটা হচ্ছে ভ্রূণ, এই অংশটা হচ্ছে ভ্রূণ, ভ্রূণের যে গোড়ার যে অংশটা এটাকে বলা হয় রেডিকল, গোড়ার দিকে অংশকে বলা হয় রেডিকল। আর একেবারে প্রান্ত যে অংশটা, যেখান থেকে মূলত তোমার কাণ্ড, পরে শাখা প্রশাখা পাতা তৈরি হয়, এই অংশ থেকে কাণ্ড, শাখা প্রশাখা পাতা তৈরি হয়, এই অংশটাকে তোমার বলা হয়
এপিকটিল বলা হয়, এই অংশটাকে বলা হয় এপিকটিল, আর এই যে অংশটা আছে এটাকে বলা হয় হাইপোকটিল, আর এটাকে বলা হয় রেডিকল। এপিকটিল, হাইপোকটিল আর রেডিকল। এই রেডিকল থেকে তৈরি হবে মূল, এই রেডিকল থেকে তৈরি হবে মূল, আর এই এপিকটিল হাইপোকটিল যে অংশগুলো আছে এখান থেকে তৈরি হবে কাণ্ড, শাখা, প্রশাখা উদ্ভিদের, এটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে বীজ অবস্থায় এই ভ্রূণটা এভাবেই অনেক দিন থাকতে পারে। বীজ অবস্থায় এই ভ্রূণটা বীজের ভিতর অনেক দিন সংরক্ষিত থাকতে পারে, অর্থাৎ এক্ষেত্রে তোমার যে ভ্রূণের বৃদ্ধিটা সেটা পজ হয়ে যায়, বুঝছো? এইটাই মূলত অনেক বড় একটা সুবিধা। আমাদের যে স্পোরগুলো ছিল, স্পোরগুলো কি করা জানে, অনেকদিন সংরক্ষণ করার সুযোগ ছিল না, কিন্তু এই বীজগুলোর মাধ্যমে অনেক দিন সংরক্ষণ করা যায় ভ্রূণগুলোকে। ঠিক আছে, তারপরে দেখো এই কাভার তৈরি করতেছে, একটা বাইরে থেকে শক্ত লেয়ার, প্রোটেক্টিং কাভার, অর্থাৎ বাইরে থেকে কোনো শক্ত কোনো কিছু এসে বা তোমার মনে হয় প্রতিকূল পরিবেশে এটাকে ধ্বংস করে দিতে পারবে না। আর ভিতরে দিকে কি আছে, তোমার খাবার আছে, তাই না? এই যে অ্যান্ডোস্পার্ম বা শস্য, এটা মূলত কি, এটা তোমার বিভিন্ন ধরনের প্রোটিন, ফ্যাট এর দ্বারা যুক্ত থাকে এখানে, বুঝছো? ফলে এখানে ব্রোনটা খাবার নিতে পারে, খাবার শোষণ করতে পারে। এই গাছটা যখন বৃদ্ধি হয় মাটির নিচে, তখন গাছের পাতা তৈরি হয় না, ফলে সালোক সংশ্লেষণ তৈরি করতে পারে না, তাই না? এই গাছটা যখন মাটিতে ডে বাই ডে বাড়তে থাকবে তখন এখান থেকে পুষ্টি নেবে, অ্যান্ডোস্পার্ম থেকে বা কোটিলিডন থেকে, হ্যাঁ, এখান থেকে কি করবে, পুষ্টি শোষণ করে নেয়। এখন দেখো এই একটা বীজ থেকে কিভাবে চারা তৈরি হয়, জাস্ট আমরা এই প্রসেসটা যদি একটু কষ্ট করে দেখি, বীজ থেকে কিভাবে চারা তৈরি হয়। দেখো এই বীজটা যখন বপন করা হয়, সহজ কথা যদি বলি, অনেকেই বলে এর মাটি জরুরি, এমনটা না, মাটি যে লাগবেই এটা এমনটা না। যেমন আমরা ধানের ক্ষেত্রে যদি চিন্তা করো, যারা গ্রামের আছো তারা খুব ভালো করে বুঝবে, ওই ধান গাছগুলো বা ধানগুলো স্পেশালি যখন করা হয় আর কি, বপন করার আগে দেখবো ধানগুলোকে খুব ভিজে রাখা হয়, তারপরে পাটের যে বস্তাগুলো আছে এটার মাধ্যমে খুব কি করা হয়, পেঁচিয়ে রাখা হয় যেন তাপ ধরে রাখতে পারে, গরম হয়, তাই না, তাপ ধরে রাখতে পারে। ওইখানে কিন্তু মাটি নাই, অর্থাৎ এই যে বীজ বপনের জন্য, বীজ থেকে তোমার কি বলা হয়, চারা তৈরি হওয়ার জন্য ওকে মাটির প্রয়োজন পড়ে না, মূলত পানির প্রয়োজন পড়ে। পানি থাকা লাগবে সেখানে, একটু উষ্ণতা থাকা লাগবে, ওয়ার্ম টেম্পারেচার যেটা বলা হয়, আর অক্সিজেন থাকা লাগবে, মূলত তিনটা। কারণ অক্সিজেনের প্রয়োজন শ্বসন ঘটাবে, শ্বসন যদি না হয় এটিপি তৈরি করতে পারবে না, ফলে বৃদ্ধি করবে না, এই কারণে। ঠিক আছে, এখন দেখো এখানে চিত্র দেখাচ্ছে মাটিতে একটা বীজ বপন করা হয়েছে। এই বীজ থেকে কি হচ্ছে, এই বীজের যে ভ্রূণ ছিল সেই ভ্রূণের রেডিক্যাল অংশটা সর্বপ্রথম মূল সৃষ্টি করবে, নিচের দিকে বেরিয়ে আসবে। দেখো রেডিক্যাল অংশটা কি করতেছে, সর্বপ্রথম মূল সৃষ্টি করতেছে, অর্থাৎ উদ্ভিদের কোন অংশটা আগে সৃষ্টি হয় সেটা হচ্ছে মূল সৃষ্টি হয়ে মূল কোথায় যাবে, নিচের দিকে চলে যাবে। সেখান থেকে পানি শোষণ করবে, ছোট ছোট আয়ন যা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র আয়নগুলো শোষণ করে নেবে। তারপরে পাতা বা তোমার কাণ্ড, শাখা প্রশাখা, পাতা ডে বাই ডে তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই পাতা তৈরি হওয়ার সময় একেবারে শুরুর দিকে এই যে অংশটা, দুইটা পাতার মতো অংশ, মূলত পাতার মতো অংশ তৈরি করে, এটা সালোক সংশ্লেষণ করতে পারে না। এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাই ছিল তোমার এই অংশটা, এই বাহিরের যে অংশটা আছে, তাই না, এটাই ছিল ওকে কোটিলিডন। এটা যদি দুইটা থাকে তাকে বলা হয় দ্বিবীজপত্রী, একটা থাকলে একবীজপত্রী, কোটিলিডন। ওকে, আমরা তারপর দেখি, তারপর এখান থেকে একটা গাছ তৈরি হয়ে যায়। ওকে, এই প্রসেসটা কি বলা হয়, যে বীজ থেকে চারা তৈরি হওয়া বা ভ্রূণ থেকে চারা তৈরি হয়, প্রসেসকে বলা হয় জার্মিনেশন বলা হয়, অঙ্কুরোদ্গম, জার্মিনেশন। তারপর আমরা আসি আমাদের লাস্ট টপিক, এটাই লাস্ট টপিক, লাস্ট পেজ মূলত এটা, সেটা হচ্ছে বীজের উপকারিতা আসলে কি, বীজ কেন সৃষ্টি হলো। স্পোরই তো চলতেছিল, তাই না, আমরা এটা আগে আলোচনা করে ফেলছি অলরেডি। স্পোরের অনেকগুলো সীমাবদ্ধতা ছিল, তাই না, অনেক স্পোরগুলো কি বিস্তৃতি খুব বেশি ছিল না, প্রোটেক্টিং কাভার ছিল না, পানির প্রয়োজন হইতো, তাই না। এগুলো যখন আপডেট করা হয়েছে, যখন উদ্ভিদগুলো আপডেট হয়েছে, আধুনিক পর্যায়ে এসেছে, তখন ওই বিষয়গুলো বাদ পড়ে গেছে আর কি। দেখো সিড আর স্পোরের পার্থক্যগুলো কি কোথায়, একটা হচ্ছে সিড কোথায় তৈরি হবে, ফ্লাওয়ারিং যে প্লান্টগুলো আছে, অর্থাৎ আবৃত বীজ উদ্ভিদ যেটা আছে সেখানে তৈরি হবে। আর নন ফ্লাওয়ারিং প্লান্টের ভিতরে শুধুমাত্র জিমনোস্পার্ম বা নগ্ন বীজেতে কি তৈরি হয়, এই তোমার সিড তৈরি হয়। আর স্পোর তৈরি হবে মস আর ফার্ন, অর্থাৎ ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই ক্ষেত্রে তৈরি হবে। এটা ফার্টিলাইজেশনের জন্য ওয়াটারের প্রয়োজন নাই, পানির প্রয়োজন নাই সিডের ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে কি পানির প্রয়োজন আছে। আবার সিড ক্ষেত্রে কি তোমার
যে কোনো জায়গায় লাগানো যাবে, যে কোনো জায়গায়। অর্থাৎ তুমি যেখানে গাছ মনে করো ঢাকায় বীজ তৈরি করা হয়েছে, সেখানে তুমি ময়মনসিংহ, রংপুর এখানে নিয়ে, তাই না, বিজনেস যে মানে পৃথিবীর অন্য জায়গায় বপন করতে পারবে যদি উপযুক্ত পরিবেশ হয় সেখানে। সেখানে আবার গাছ তৈরি হয়ে যাবে, কারণ কি সংরক্ষণ করা যাচ্ছে। কিন্তু এটা কোথায় সুযোগ নাই, স্পোরের ক্ষেত্রে এটা সুযোগ নাই। স্পোর কোথায় হবে, যেখানে মূলত উদ্ভিদ মূলত তার আশেপাশে হবে, আর অবশ্যই তার আশেপাশে পানি থাকা লাগবে, তাহলে তারা মারা যাবে। তারপরে দেখো তো, প্রটেক্টেড বাই সিড কোড, সিড কোড থাকবে, তাই না, একটা শক্ত আবরণ থাকবে। আর যেমন তুমি সিমের যে বিচি আছে, দেখো তার বাইরের যে আবরণটা, কিডনি শেপ যদিও, আবরণটা অনেক শক্ত। তারপর তুমি চিন্তা করো ছোলা, ডাল, সব কিছুরই তো। তারপর আমরা এখানে আসি, এখানে কোনো প্রোটেকশন নাই স্পোরের ক্ষেত্রে। তারপর এই ক্ষেত্রে আমরা দেখব প্রোভাইড ফুড সোর্স ফর দ্য এমব্রায়ো। বীজের ভিতরেই কি থাকে, বীজের ভিতরেই অ্যান্ডোস্পার্মের মাধ্যমে প্রোটিন থাকে, সেখানে ফ্যাট থাকে। অর্থাৎ একটা ওই বীজের যে ভ্রূণটা আছে সেটা চারা তৈরিতে যতটুকু শক্তি প্রয়োজন সেটা কি ওই বীজ বা সিড সে নিজেই সাপ্লাই করে। কিন্তু স্পোরের ক্ষেত্রে তৈরির জন্য, যদি তৈরি হয় স্পোর থেকে, সেক্ষেত্রে কি অভ্যন্তরীণ তো কোনো ফুড নাই, তার নিজেরই ফুড তৈরি করা লাগবে। তারপর দেখো এই ক্ষেত্রে ক্যান ডিসপার্স ইন ডিফারেন্ট ওয়েজ, তুমি যেখানে ইচ্ছা আর কি সেখানেই বপন করতে পারবো। মানে গাছ থেকে অনেক দূরে থাকতে পারে, যেমন বাতাসের মাধ্যমে বাহিত হয়ে দূরে চলে যেতে, বাতাসের মাধ্যমে দূরে যেতে পারে, সেটা হচ্ছে পানির মাধ্যমে যেতে পারে, সেটা কোনো মানুষ বা কোনো পশু পাখি অন্য জায়গায় নিয়ে যেতে পারে, তাই না, পাখির মাধ্যমে। একটা গাছ মনে করো এক জায়গায় আছে, সেখান থেকে অনেক দূরে বীজ চারা তৈরি হতে পারে। মনে করো গাছ, নগ্রবীজি গাছ তো অনেক উঁচু উঁচু হয়, তো খুব যদি জোরে বাতাস বয় তাহলে কি হবে, বাতাসের মাধ্যমে এই পাতলা বীজগুলো দূরে চলে যেতে পারে। কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো তোমার কোথায় থাকবে না, এইগুলো অবশ্যই স্পোরের মাধ্যমে তৈরি যে এগুলো হয়, চারাগুলো হয়, সেখানে পাওয়া যাবে না। মাস্ট গ্রো হোয়ার ইট ল্যান্ডস, অর্থাৎ গাছ যেখানে আছে তার আশেপাশে কি হবে, চারা তৈরি হবে। মূলত এই বৈশিষ্ট্যগুলোর কারণে, স্পেশালি এই বীজের গঠন আর বীজ থেকে চারা তৈরি এই প্রসেসটার জন্য আমরা আজকে এই টপিকটা পড়লাম। ঠিক আছে ভাই, আমরা নেক্সট পড়বো মেইন বই থেকে। আগামীকাল নগ্নবীজে আলোচনা করবো আমরা আগামী ক্লাসে, তারপরের ক্লাস থেকে আমরা আবৃত্তি বীজ শুরু করবো। 7 থেকে 8টা ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, খুব বেশি পড়া নাই, তারপর আশা করি এটুকু মনে রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।